নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আর আজকের মার্কেটে একটা বিরাট বড় ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। এই নিফটি এটাই 486 পয়েন্ট করে বন্ধ হয়েছে এবং এই যে ক্লোজিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকের দিনে যে লো তার কাছাকাছি ক্লোজিং দিয়েছে। আজকে নিফটি কত লো লাগিয়ে দিয়েছিল, এই দেখতে পাচ্ছেন 22,804 লো লাগিয়ে দিয়েছিল। আর এইখান থেকে ক্লোজ দিয়েছে কত, এই 22,819। এই বটম লেভেল থেকে মাত্র 15 পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে। তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস এগুলো খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে। এই নিফটি এটা তো 2% উপরে পড়া। তারপরে নেক্সট 50 দেখতে পাচ্ছেন 2.48% পড়েছে। নিফটি ব্যাংক পড়ে গেছে 2.67%। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 3.25% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট পড়েছে 2% উপরে। তারপরে 100, 200, 500 এগুলো সবই দেখতে পাচ্ছেন 2% উপরে পড়া। এই মিড ক্যাপ 50 2.13% ডাউন। মিড ক্যাপ 100 পড়েছে 2.23%। আর এই স্মল ক্যাপ এখানে পতন কিছুটা কম ছিল। এই স্মল ক্যাপ 100 এটা 1.74% পড়েছে এবং এই স্মল ক্যাপ 50 এটা পড়েছে 1.89%। এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার ভিক্স দেখতে পাচ্ছেন, এটা আস্তে আস্তে প্রায় 27-এর কাছাকাছি পৌঁছে গেছে। আজকের দিনেও 8%-এর উপরে বেড়েছে। আর এই পতনের পেছনে কারণ কি, এই একদিন দুদিন আগেই যেমন এই নেগোসিয়েশনের খবরগুলো সামনে আসছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রায় আবজা হয়ে গেছে বলতে পারেন। মানে বিভিন্ন রিপোর্ট সামনে আসছিল, সেরকম রিপোর্ট আসা বন্ধ হয়েছে। এই আমেরিকা তারা 15খানা পয়েন্ট এই ইরানের সামনে রেখেছিল এবং তার উল্টো দিকে এই যে ইরান, তারা এই যুদ্ধ বন্ধের জন্য 5খানা কন্ডিশন এই আমেরিকার সামনে রেখেছিল। এবং এই দুটো দেশই একে অপরের কাছে যে কন্ডিশন গুলো রাখছে সেগুলো কিন্তু পরস্পর বিরোধী। যেমন এই আমেরিকা বলছে ইরান নিউক্লিয়ার যে ওয়েপন সেটা তৈরি করতে পারবে না, সেখানে ইরান চাইছে তারা এই যে নিউক্লিয়ার ওয়েপন সেটা তৈরি করবে। তারপরে ইরান বলতে চাইছে স্টেট অফ হরমুজ তাদের কন্ট্রোলে রাখবে, সেখানে আমেরিকা বলছে তারা দুজনে মিলে স্টেট অফ হরমুজ কন্ট্রোল করবে। তো অনেক কিছু জিনিসই একে অপরের সঙ্গে কিন্তু মিলছে না। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে এই শুক্রবার ছিল, মানে এই সপ্তাহে মার্কেটের শেষ ট্রেডিং সেশন এবং এরপরে মার্কেট দুদিন ছুটি থাকবে। তো সেই উইকেন্ডে কি হয়ে যাবে না হয়ে যাবে এই নিয়ে কিন্তু ইনভেস্টরদের এখন কোনো ভরসা নেই। মানে এই পরিস্থিতি সেটা আরো বেশি গুরুতর হতে পারে। তো সেই কারণেই মার্কেট আজকে এত খারাপ রিয়াকশন দেখিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই যে একটা 5 দিনের টাইম ফ্রেম দিয়েছিলেন যে ইরানের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার উপর অ্যাটাক করবেন না, সেই ডেটটা তিনি কিছুটা বাড়িয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই এপ্রিলের 6 তারিখ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন তিনি এই যে পজ সেটা এক্সটেন্ড করছেন। তবুও দেখতে পাচ্ছেন এই খবরে মার্কেট কিন্তু পজিটিভ রিয়াকশন কোনো দেখায়নি। তবে এখনো ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেই চলেছে যে ইরানের সঙ্গে কথাবার্তা চলছে এবং উপহার হিসাবে এই ইরান 10 বোট এই ক্রুড অয়েল আমেরিকাতে পাঠিয়েছে স্টেট অফ হরমুজের মধ্যে দিয়ে। এইসব খবরগুলো মার্কেট কিন্তু পুরোপুরি এড়িয়ে গেছে এবং ওভারঅল মার্কেট বেদও খুব খারাপ ছিল। দেখতে পাচ্ছেন যেখানে 503খানা শেয়ার সবুজে বন্ধ হয়েছে, সেখানে এই লালে বন্ধ হওয়া শেয়ারের সংখ্যা 2813খানা। একটা বাড়া শেয়ারের সামনে 5টারও বেশি পড়া শেয়ার আজকে ছিল এবং সব সেক্টরে দেখতে পাচ্ছেন খারাপ পারফর্ম করেছে। নিফটি অটো এটা 2.82% ডাউন হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.69% পড়েছে। তারপরে এফএমসিজি এটা 1.8% পড়েছে। আর অন্যান্য দিনের মতোই এই যে আইটি, যেখানে অন্য ইন্ডেক্স গুলো খুব খারাপ পারফর্ম করেছে, সেখানে আইটিতে অত খারাপ পারফরমেন্স দেখতে পাওয়া যায়নি, 0.44% পড়েছে। এই আইটি সেক্টরের মধ্যে একটা কোম্পানি খুবই ভালো পারফরমেন্স আজকের দিনে দেখিয়ে দিয়েছে। তারপরে নিফটি মিডিয়া 1.29% ডাউন। মেটালও দেখতে পাচ্ছেন 1.5%-এর উপরে পড়া। ফার্মা 0.5% ডাউন হয়েছে। পিএসইউ ব্যাংক 4% পড়ে গেছে প্রায়। এই প্রাইভেট ব্যাংক এটা 2% ডাউন এবং এই নিফটি রিয়ালটি এটাও 3%-এর উপরে পড়া। এমন কোন সেক্টর নেই যেটা আজকে সবুজে বন্ধ হয়েছে। আর যদি গ্লোবাল মার্কেট দেখি, গতকাল এই আমেরিকান মার্কেট খারাপ পারফর্ম করেছিল এবং তারপরেও দেখতে পাচ্ছেন আজকের দিনে ডাউ জোন্স এখানেও কিন্তু ক্রমাগত খারাপ পারফরমেন্সই দেখতে পাওয়া যাচ্ছে। এখন এই 1%-এর কাছাকাছি ডাউন হয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স এতেও দেখতে পাচ্ছেন সেই শুরু থেকেই পতন দেখা যাচ্ছে, ক্রমাগত নিচের দিকে পড়ছে। এখন প্রায় 0.80%-এর কাছাকাছি নিচে রয়েছে। আর বিভিন্ন ইউরোপিয়ান মার্কেট, এখানে জার্মানির মার্কেট ড্যাশ দেখতে পাচ্ছেন 1% ডাউন। আর এই মার্কেটগুলো আজকে দেখবেন একটু কম পড়েছে। কি কারণে কম পড়েছে আর সেই তুলনায় ভারতীয় মার্কেট কেন এত বেশি পড়লো? কারণ ভারতীয় মার্কেট কালকের দিনে কিন্তু বন্ধ ছিল, সেই কারণে আজকের দিনে ভারতীয় মার্কেটের যে পতনটা হয়েছে সেটাই দুদিনের যে পতন সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে। তারপরে ফুটসি 100 0.21% ডাউন। ক্যাক 40 0.62% পড়া। ইউরো স্টক্স পড়েছে 0.91%-এর কাছাকাছি। তারপরে জাপানের মার্কেট গতকালও পড়েছিল, আজকে দেখতে পাচ্ছেন 0.43% ডাউন হয়েছে। এই সাংহাই তারপরে এই যে হ্যাংসাং দেখতে পাচ্ছেন এগুলো পজিটিভে বন্ধ হয়েছে, কারণ এগুলোতে গতকাল অলরেডি পতন দেখেছিলাম। এবং এই কোস্পিন মার্কেট এটাই 0.40% পড়েছে। এরপরে চলুন কিছু স্টক দেখে নিই যেগুলো আজকে খুবই ভালো পারফর্ম করেছে। এই এইচইজি লিমিটেড দেখতে পাচ্ছেন 11.95% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে গ্রাফাইট ইন্ডিয়া এটা 6.5% বেড়েছে। এই দুটো কোম্পানি একই সেক্টরে কাজ করে থাকে। এই কোম্পানি দুটোর একসঙ্গে বাড়ার কারণ কি? এই কোম্পানিগুলো মূলত কি কাজ করে থাকে? এই যে গ্রাফাইট ইলেকট্রোডস সেগুলো তৈরি করে থাকে।
কি কারণে আজকে বাড়লো দেখতে পাচ্ছেন, ইউএস বেসড একটা কোম্পানি রয়েছে এই গ্রাফটেক ইন্টারন্যাশনাল, তারা ঘোষণা করে দিয়েছে কিসের ব্যাপারে, এই গ্রাফাইট ইলেকট্রোডস এর দাম বাড়ানোর ব্যাপারে। তো যেহেতু এই দুটো কোম্পানিও একই সেগমেন্টে কাজ করে, এতেও আজকে ভালো তেজি এসে গেছে। তারপরে এই অ্যাগনো সোলার হোল্ডিং 6.5% এর কাছাকাছি বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন একটা ফার্ম রয়েছে এই ইনভেস্টেক, তারা এটাকে বাই রেটিং দিয়েছে। তার সঙ্গে সঙ্গে চারখানা কারণ দেখিয়েছে যে কোম্পানির কাছে ভালো পরিমাণে অর্ডার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আগে যে তারা অর্ডার পেয়েছিল সেই অর্ডারের প্রায় 80% এর কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, এবং 20% কমপ্লিট হয়ে গেলে সেগুলো ডেলিভার করতে পারবে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির ভবিষ্যতে আরো বড় বড় অর্ডার পাবে, কোম্পানির পাইপলাইনে ভালো ভালো অর্ডার আসবে, এবং তারই সঙ্গে সঙ্গে সামনের একটা দুটো ফাইন্যান্সিয়াল ইয়ারে এই কোম্পানির পারফরমেন্স খুব ভালো হবে। তো এরকমই কিছু কারণ দেখিয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই 319 এর টার্গেট প্রাইস দিয়েছে। কতই চলছিল এর আগের দিন, শেয়ারটাই 254 চলছিল। তো এত উপরে টার্গেট প্রাইস দেওয়াতে এই স্টকে ভালো একটা তেজি এসেছে। তারপরে আইটি সেক্টর থেকে বললাম একটা কোম্পানি সব থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে, সেটা হচ্ছে এই ওএফএসএস। 5.5% এর কাছাকাছি বেড়েছে, এবং এর পেছনে কারণও ছিল। কোম্পানি কি কারণে বেড়েছে, এই কোম্পানি একটা তাদের ক্লায়েন্ট রয়েছে এই ব্যাংকিং সেগমেন্টে কাজ করে তারা, এবং এটা গ্লোবাল ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন এই আমেরিকাতে রয়েছে। তো তাদের থেকে এই যে পারপেচুয়াল সফটওয়্যার লাইসেন্সিং সেই ব্যাপারে একটা অর্ডার পেয়েছে বা একটা ডিল সাইন করেছে বলতে পারেন। সেই অর্ডারের ভ্যালু কত, এই $100 মিলিয়ন। আর ভারতীয় রুপিতে যদি দেখেন মোটামুটি 940 কোটি টাকার অর্ডার এই কোম্পানি পেয়েছে, এবং সেই কারণে স্টকে এত ভালো আজকে তেজি এসে গেছে এই খারাপ মার্কেটের মধ্যেও। তারপরে ওয়ানশো স্পেশালিটি 6.8% বাড়লো। আপার ইন্ডাস্ট্রি এটা 5.5% এর কাছাকাছি বেড়েছে। এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, এইখানে দেখতে পাচ্ছেন অথম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার 10% এর উপরে ডাউন হয়েছে। তারপরে গডফ্রে ফিলিপস সিগারেট মেকিং একটি কোম্পানি 7.28% পড়েছে। তারপরে অ্যালকাইল অ্যামাইন্স 7% পড়েছে। এরকম অনেক শেয়ার পড়েছে দেখতে পাচ্ছেন। অলোক ইন্ডাস্ট্রি প্রায় 6.5%। তারপরে পিটিসি ইন্ডাস্ট্রি এটা 6% এর উপরে। চেন্নাই পেট্রো এটা পড়েছে 3.82%। এফএসএল এটাই 5% এর উপরে ডাউন। আদিত্য বিড়লা রিয়েল এস্টেট এটা পড়েছে 3%, এবং এই এইচডিএফসি ব্যাংক যাতে কিছু ইন্টারনাল ম্যাটার চলছে সেটাই 3% এর উপরে পড়েছে। আর এই নিফটিতে এইচডিএফসি ব্যাংক এর কিন্তু বিরাট বড় ওয়েটেজ রয়েছে। আর মার্কেটের এত বড় পতনের কি কি কারণ যদি এমনিও দেখেন, অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের ভারতীয় মার্কেট একটু বেশিই পড়ছে। কারণ অন্যান্য মার্কেট এই যুদ্ধ শুরু হওয়ার আগে ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, সেখানে তো ইন্ডিয়ান মার্কেট এই যুদ্ধ শুরু হওয়ার আগেও খারাপ পারফরমেন্স দেখাচ্ছিল, এবং এখন যুদ্ধ শুরু হওয়ার পর আরো বেশি খারাপ হয়েছে। তার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে ক্রুড অয়েল। কারণ আমরা এই পৃথিবীর মধ্যে এই ক্রুড অয়েল আমদানির দিক থেকে টপ 3খানা দেশের মধ্যে পড়ি, এবং সেই ক্রুড অয়েলে লাগাতার তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন এই যে ব্রেন্ট ক্রুড যেটা আমরা আমদানি করি 2.5% বেড়ে গেছে, এই 110 এর কাছাকাছি উঠে গেছে। এই ক্রুড অয়েলের প্রাইস বাড়লে কি হয়, যে কোম্পানিগুলো এই ক্রুড অয়েল থেকে তেল শোধন করে এই পেট্রোল ডিজেল হিসেবে বিক্রি করছে, তাদের যে মার্জিন, তাদের যে লাভ, সেখানে তো প্রেসার পড়বে। কিন্তু সেখানে এই কোম্পানিগুলো প্রাইস বাড়াতে পারছে না। তো অদূর ভবিষ্যতে এই পেট্রোল ডিজেল এগুলোর দাম বেড়ে যেতে পারে। আর পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়া মানে কি, আমাদের ইনফ্লেশন বেড়ে যাওয়া। আর ইনফ্লেশন কিভাবে বাড়ে, এই পেট্রোল ডিজেল বাড়লে যে ট্রান্সপোর্টেশন সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায়, এবং এই ট্রান্সপোর্টেশন বেড়ে যাওয়া মানে এই খাবার বলুন যে কোনো জিনিস বলুন সবের দাম বেড়ে যাবে। এবং সেরকম কিছু সংকেত আস্তে আস্তে আসছে। আজকে দেখতে পাচ্ছেন এই পেট্রোল ডিজেল এক্সাইজ ডিউটি কাট বাই রেস্ট 10, মানে পেট্রোল এবং ডিজেলের উপর যে এক্সাইজ ডিউটি সেটাই 10 টাকা কমানো হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে এটাকে খুবই ভালো খবর বলে মনে হতে পারে, কিন্তু যদি ভেতরের জিনিসগুলো একটু বুঝে দেখেন তাহলে কিন্তু এই জিনিসটা সরকার চাপে পড়েই করছে। আর অনেক জায়গাতে এটাও দেখতে পাবেন যে পেট্রোল এবং ডিজেলের দাম কমলো 10 টাকা, স্বস্তির নিঃশ্বাস আমজনতা। তো সরাসরি বলে দিই, আমাদের মতো আমজনতার জন্য এই পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু কমেনি। এগুলো পুরোপুরি ফেক খবর কিন্তু মার্কেটে ঘুরছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই পেট্রোল এবং ডিজেলের ওপর সরকার যে এক্সাইজ ডিউটি নিত সেই এক্সাইজ ডিউটিটা কমিয়ে দিয়েছে। মানে তেল থেকে সরকার তারাও তো একটা ট্যাক্স নেয়। তো সেটাই দেখতে পাচ্ছেন এই পেট্রোলের ওপর সরকার আগে লিটারে 13 টাকা এক্সাইজ ডিউটি নিত, সেটা কমিয়ে 3 টাকা করে দিয়েছে, 10 টাকা কমিয়ে দিয়েছে লিটার পিছু। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ডিজেল এটার উপর 10 টাকা ডিউটি ছিল, তো সেই 10 টাকা ডিউটি পুরোটাই কমিয়ে দিয়েছে এবং নীল করে দিয়েছে। তো এতে আমজনতার কেন লাভ হবে না বলছি, কারণ সরকার এই যে এক্সাইজ ডিউটি গুলো সেগুলো কাদের থেকে নিত, এই বিপিসিএল, এইচপিসিএল, ইন্ডিয়ান অয়েল এদের মতো কোম্পানিগুলোর থেকে নিত। মানে এখন এদের উপর চাপ কিছুটা কম হবে, তবুও কিন্তু এই কোম্পানিগুলোকে এখনো কিছুটা লসে এই তেল বিক্রি করতে হচ্ছে। কারণ ক্রুড অয়েলের দাম যেভাবে বাড়ছে, এই কোম্পানিগুলো আর কিছুদিন হলে বাধ্য হতে এই তেলের দাম বাড়াতে। কিন্তু এই তেলের দাম বাড়ালে কি হবে, সরকারের উপর একটা বড় প্রেসার পড়বে। তো সেই কারণে সরকার অন্য দিক থেকে ঘুরিয়ে এই কোম্পানিগুলোর যে লস সেগুলো কিছুটা কমালো। এই কোম্পানিগুলো কিন্তু তেলের দাম কমাবে না। আর এই এক্সাইজ ডিউটি কমিয়েছে, সেটাকে মেক আপ করার জন্য কি করেছে, এই দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট মানে আমরা অন্যান্য দেশে যে পাঠাই, তো সে একটা বড় ডিউটি এখানে বসেছে।
দেখতে পাচ্ছেন এই ডিজেল এক্সপোর্টের উপর 21.5 টাকা করে ডিউটি বসিয়েছে। মানে গভর্নমেন্ট কিছু টাকা ট্যাক্স হিসেবে কম নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন এতে গভর্নমেন্টেরও ক্ষতি হবে। গভর্নমেন্ট ফেস আপ টু রেস 1.2 লাখ করোড় রেভিনিউ হিট ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 27 ফলোইং পেট্রোল ডিজেল এক্সাইজ কাট। তো সরকারকে কি করতে হয়, বিভিন্ন জিনিসের উপর থেকে ট্যাক্স নিতে হয় এই দেশ চালাবার জন্য, বিভিন্ন খাতে খরচ করতে হয়, ডিফেন্স বলুন রেল বলুন, সেই জন্যই সরকার ট্যাক্স নেয়। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই পেট্রোল ডিজেলের উপর যে এক্সাইজ ডিউটি সেটা কাট করে দিয়েছে এবং তার জন্য সরকারের দেখতে পাচ্ছেন কত ক্ষতি হবে, 1.2 লাখ কোটি ক্ষতি হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু ইনফ্লেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে সেই জন্য আরবিআই কিন্তু রেট কাটও করবে না। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে রেভিনিউ এত কমে যাচ্ছে, তো এই রেভিনিউ অ্যাকচুয়ালি সরকার কোথায় খরচ করতো, বিভিন্ন যে পিএসইউ ব্যবসা রয়েছে সেখানে খরচা করতো, এই রেল বলুন ডিফেন্স বলুন। তো সেই সমস্ত সেক্টরে এই যে অ্যালোকেশন সেটা কিন্তু কমতে পারে, কারণ গভর্নমেন্টের কাছে টাকা কম যাচ্ছে। আপাতত আমজনতার উপর যাতে চাপ না পড়ে তাই জন্য গভর্নমেন্ট এখন কিছুটা ক্ষতি করেও এই পেট্রোল ডিজেলের যে দাম সেটা ম্যানেজ করছে। আর অনেকে এটাও বলছেন, বিভিন্ন জায়গায় এই গুজবও শোনা যাচ্ছে যে লকডাউন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এই ব্যাপারে আজকে মুখ খুলেছে। গভর্নমেন্ট কি বলছে, লকডাউন ইন ইন্ডিয়া রিউমার্স কমপ্লিটলি ফলস। তো এই লকডাউন হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং তারই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এটাও অ্যাসিওর করেছে যে পেট্রোল ডিজেল এবং এলপিজির কোনো শর্টেজ ইন্ডিয়াতে কিন্তু নেই। আর ইরানও 5টা দেশের জন্য এই যে হরমুজ প্রণালী সেটা খুলে দিয়েছে। আমরা বেশি দাম দিয়ে হলেও এই যে তেল সেটা কিন্তু আমদানি করতে পারছি। আর এরপরে গোল্ড সিলভার চলুন একবার দেখে নিই। এই গোল্ড সিলভারে আজকে কিছুটা তেজি দেখা যাচ্ছে। এই গোল্ড 1.62% এবং এই সিলভার 1.63% বাড়া। আর আমাদের জন্য চিন্তার সব থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে 95 এর কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় 0.60% দুর্বল হয়েছে। এক বছরে দেখতে পাচ্ছেন 10% দুর্বল হয়েছে এবং এই 5 বছরে প্রায় 21% এর কাছাকাছি দুর্বল হয়েছে। এবং সেই তুলনায় অন্যান্য দেশের যে এই কারেন্সি রয়েছে সেগুলো কিন্তু ডলারের এগেনস্টে এত বেশি দুর্বল হয়নি। এই ইন্ডিয়ান রুপির দুর্বল হওয়াটা এটাও কিন্তু মার্কেটের উপর চাপ বাড়াচ্ছে, কারণ এই ইন্ডিয়ান রুপি যত দুর্বল হবে এফআইআই দের সেলিং কিন্তু তত বাড়বে, ফিরে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর শেষে ছিল না একবার নিফটি দেখে নি, মাত্র 6টা কোম্পানি সবুজে বন্ধ হলো এবং 44টা লাল নিশানে বন্ধ হয়েছে। আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছে, এখানে ওএনজিসি কিছুটা ভালো পারফর্ম করেছে, 4% এর উপরে বেড়েছে। তারপরে উইপ্রো বেড়েছে 1.22%, ভারতী এয়ারটেল 0.82% বেড়েছে, টিসিএস বেড়েছে 0.42% এবং কোল ইন্ডিয়া এটা 0.32% বেড়েছে। আর পড়া শেয়ারের লিস্টে কারা রয়েছে, এখানে শ্রীরাম ফাইন্যান্স, এটা বর্তমানে একটু বেশি মুভ দিচ্ছে। মানে যেদিন মার্কেট বাড়ছে এতে সব থেকে বেশি তেজি আসছে, আবার যেদিন মার্কেট পড়ছে এতে সব থেকে বড় পতনও আসছে। আজকে 5.5% ডাউন। তারপরে টাটা মোটরস এর যে প্যাসেঞ্জার ভেহিকেল এটা দেখতে পাচ্ছেন 4.92% পড়েছে। আর এই টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এর জন্য কিছু খারাপ খবর হয়েছে। তো কি খারাপ খবরটা ছিল এখানে দেখতে পাচ্ছেন, পড়ে যাওয়ার কারণ হচ্ছে কোম্পানির মেন রেভিনিউ যে গাড়িটা থেকে আসে এই জাগুয়ার ল্যান্ড রোভার, তার প্রোডাকশন এই প্ল্যানটা থেকে হতে দেখতে পাচ্ছেন সলিউল প্ল্যান। তো সেইখান থেকে এই যে প্রোডাকশন সেটা টেম্পোরারিলি বন্ধ করে দিয়েছে। কি কারণে বন্ধ করেছে দেখতে পাচ্ছেন, ডিউ টু এ পার্ট সাপ্লাই চ্যালেঞ্জ উইথ এ সাপ্লায়ার। তো এই গাড়ি তৈরি করতে গেলে অনেক পার্টস এর প্রয়োজন হয়, তো সেরকমই কিছু পার্ট কোম্পানি এখন পাচ্ছে না, তাদের যারা সাপ্লাই করতো তারা এখন সাপ্লাই করতে পারছে না কিছু প্রবলেমের কারণে। তো সেই সমস্ত কারণে এই যে জাগুয়ার ল্যান্ড রোভারের প্রোডাকশন সেটা কোম্পানি কিছুদিনের জন্য বন্ধ করেছে এবং এইখান থেকে কোম্পানি যেহেতু বড় রেভিনিউ আসে তার এফেক্ট দেখতে পাচ্ছেন এই টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল শেয়ারে পড়েছে। তারপরে রিলায়েন্স পড়ে গেছে 4.61%, ইন্ডিগো পড়েছে 4.5% এবং এই বাজাজ ফাইন্যান্স এটা ওই 4% এর উপরে পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।